ভালো ভালো মাটির পুতুল আছে, নিয়ে যাও নিয়ে যাও। আমি এই পুতুলটাই নেব, আমি এই পুতুলটাই নেব। একদম না, এটা আমি নেব। ছাড় তুই। না না, এটা আমি নেব, এটা আমি নেব। ওরে বাবা, আস্তে আস্তে, এমন কাড়াকাড়ি করলে যে পুতুলগুলো ভেঙে যাবে। দেখো না কাকু, এই মেয়ে পুতুলটা আগে আমি পছন্দ করেছি, আর এই দুষ্টু মেয়েটা বলছে ও নিয়ে নেবে। মোটেও না, আমি আগে এই পুতুলটা দেখেছি, তাই এটা আমি নেব। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তোমরা দুজনেই এই পুতুলটা পাবে, কারণ এই রকম দেখতে পুতুল অনেকগুলো আছে। পাবে পাবে। সত্যি? ভালো ভালো মাটির পুতুল আছে, নিয়ে যাও। এইবার শুরু হবে আসল খেলা, পৃথিবী দখলের খেলা। সুখ শান্তিতে ভরা গৌরগঞ্জ রাজ্যে হঠাৎ করে একটি জীবন্ত পুতুলের আগমন ঘটে, যে নিজের কালো শক্তির বলে গৌরগঞ্জ রাজ্য সহ সমস্ত পৃথিবীর মানুষকে নিজের দখলে এনে এক সুবিশাল পুতুল রাজ্যে পরিণত করার পরিকল্পনা করে। আর সেই কারণেই মেলার সেই পুতুলের দোকানের সমস্ত পুতুলকে তার মায়ার জালে আটকে দেয়। মা, ও মা, কোথায় গেলে? মা, ও মা। কি হয়েছে? এত চিৎকার করছিস কেন? ও মা, এটা কি? এটা আমার পুতুল বউ, আজকে মেলা থেকে কিনেছি। ও মা, তাই নাকি? খুব সুন্দর হয়েছে। যাও, তুমি এটা নিয়ে ঘরে বসে চুপটি করে খেলো, আমি ওদিকে রান্নাটা সেরে নিই, কেমন? হি হি, ঠিক আছে। ছোট্ট বাচ্চা মেয়েটি পুতুল নিয়ে তার ঘরে খেলতে চলে যায়। হে হে, আমার নতুন বউ পুতুল, তোকে আমি খুব সুন্দর করে সাজাবো, আর তারপর আমি তোর বিয়ে দেব। তোর সাথে অনেক খেলবো, অনেক মজা করব। খেলবো খেলবো, তোমার সাথে খেলবো। এ কি, পুতুল বউ তুমি কথা বলতে পারো? পারি পারি, সব পারি। এবার তোমাকেও আমাদের রাজ্যে নিয়ে যাব। পুতুল রাজার কালো জাদুতে সমস্ত বাচ্চারা বশীভূত হয়ে যায় এবং তারা সবাই পুতুল রাজ্যে চলে যায়। এ কি, এটা কোথায়? আমরা কোথায় চলে এলাম? পুতুল রাজ্যে তোমাদের স্বাগতম। পুতুল রাজাকে দেখে সমস্ত বাচ্চারা ভয় পেয়ে যায়। কে তুমি? আমাদের কেন এখানে নিয়ে এসেছো? আমি পুতুল রাজা, আর এটা হলো আমার পুতুল রাজ্য। খুবই ছোট আমার রাজ্য, কিন্তু তোমাদের সকলকে পুতুল বানিয়ে আমার এই রাজ্যকে অনেক বড় করে ফেলবো, অনেক বড় করে ফেলবো। না না, আমরা পুতুল হব না, আমরা পুতুল হব না। কেন? তোমরা তো পুতুল খেলতে অনেক ভালোবাসো, তাহলে নিজেরা পুতুল হতে অসুবিধা কোথায়? না না, আমরা পুতুল হব না। আমরা বাড়ি যেতে চাই, আমাদের বাড়ি যেতে দাও। কিন্তু এখানে যে একবার আসে সে তো আর বাড়ি যেতে পারে না। না না, আমরা বাড়ি যাব, আমরা বাড়ি যাব। না না, আমরা বাড়ি যাব, আমরা বাড়ি যাব, আমরা বাড়ি যাব। এবার তোরাই হবি আমার দুরূপের দাস। কি বলছো তোমরা? গ্রামের বাচ্চারা নিখোঁজ? গ্রামের যত বাচ্চারা ওই ফুফাটের মেলা থেকে পুতুল কিনেছে তারা সবাই নিখোঁজ।
তুমি কিছু একটা করো বীর, তুমি কিছু একটা করো। আচ্ছা, আমাকে একটা কথা বলো, যেই বাচ্চারা নিখোঁজ হয়েছে তারা কি সকলেই মেলার ওই পুতুলের দোকানটা থেকেই পুতুল কিনেছিল? ওখান থেকে কিনেছে। বীর আর এক মুহূর্ত সময় নষ্ট না করে সেই পুতুলের দোকানদারের কাছে চলে যায় এবং তাকে চেপে ধরে। কি হলো, চুপ করে দাঁড়িয়ে আছো কেন? উত্তর দাও, বলো বাচ্চারা কোথায়? আমি জানি না, আমি সত্যি বলছি, আমি কিচ্ছু জানি না। মিথ্যে কথা। তোমার দোকানের পুতুল কেনার পরেই সমস্ত বাচ্চা উধাও হয়েছে, সাথে সেই পুতুলটাও উধাও হয়ে গেছে। নিশ্চয়ই ওই পুতুলেই কোনো মায়া শক্তি আছে যেটা তুমি সৃষ্টি করেছো। তুমি নিশ্চয়ই কোনো মায়া জানো। মায়া? এসব আপনি কি বলছেন? আমি তো সাধারণ পুতুল বিক্রেতা, মেলায় মেলায় পুতুল বিক্রি করে নিজের সংসার চালাই। আমি এসব মায়া টায়া জানি না বাবু, আমি জানি না, সত্যি জানি না। পুতুল বিক্রেতার কথা শুনে বীরের একটু সন্দেহ হয়। তুমি জানো আমি অতীত দেখতে পারি, আমি অতীত দেখে কিন্তু সবকিছু জেনে নিতে পারবো। তাই এখনো বলছি, সময় থাকতে থাকতে বলে দাও কোথায় লুকিয়ে রেখেছো বাচ্চাদের। বেশ, তো তাহলে আপনি অতীত দেখে সমস্ত কথা জেনে নিন। ঠিক আছে, তবে তাই হোক। বীর চোখ বন্ধ করে অতীত দেখার চেষ্টা করে। বীরের চোখের সামনে কেবলমাত্র এক অদৃশ্য শক্তি থেকে পুতুলগুলো বশীভূত হওয়ার দৃশ্য ভেসে ওঠে। অদৃশ্য শক্তি? এদিকে পুতুল রাজার কাছে বশীভূত হওয়া সমস্ত বাচ্চারা তার বশে চলে আসে। পুতুল রাজা তার মায়ার জালে তাদের সবাইকে তার পুতুল সৈনিকে পরিণত করে। কি আমার সমস্ত পুতুল সৈন্যরা পরবর্তী শিকারের জন্য তোমরা তৈরি তো? আমরা সবাই তৈরি। বেশ, যাও তাহলে, ছড়িয়ে পড়ো সারা পৃথিবীতে আর শিকার করতে শুরু করো। মনে রেখো, আমাদের প্রধান উদ্দেশ্যই হলো গোটা পৃথিবীকে পুতুল রাজ্যে পরিণত করা। মনে থাকবে রাজামশাই, মনে থাকবে রাজামশাই। পুতুল রাজার কথা মতো তার বশীভূত হওয়া সমস্ত পুতুল অন্য বাচ্চাদের বশ করতে থাকে। এইভাবে ধীরে ধীরে পুতুল রাজ্যের পুতুল সংখ্যা বাড়তে থাকে। এদিকে বীর সেই অদৃশ্য শক্তির কুল কিনারা করতে না পেরে তার দাদুর শরণাপন্ন হয়। দাদু, এবার তুমিই একমাত্র ভরসা। তুমিই বলতে পারবে যে ওই নিরীহ বাচ্চাগুলোর সাথে আসলে কি হয়েছে। শান্ত হ বীর, এত উতলা হোস না। না দাদু, না, আমি কিছুতেই শান্তি পাচ্ছি না। একেই তো ওরা এত ছোট ছোট, তার মধ্যে ওরা কোথায় আছে, কিভাবে আছে? বীর, এত চঞ্চল হোস না, মনটাকে একটু শান্ত কর। আমার কথাটা একটু শোন, আমাকে একটু সময় দে। কাল ভোর হতেই সর্বজ্ঞানম ধ্যানের মাধ্যমে আমি সবটা দেখার চেষ্টা করছি। দাদু, দাদু, কিছু দেখতে পেলে? কি পেলে? কি পেলে বলো, বলো কি পেলে? ভয়ঙ্কর, খুবই ভয়ঙ্কর মায়া সৃষ্টি করেছে ওই পুতুল রাজা। পুতুল রাজা? হ্যাঁ, পুতুল রাজা, যে এক অদৃশ্য মায়া সৃষ্টি করে গোটা পৃথিবীকে পুতুল রাজ্যে পরিণত করতে চায়। কি কি বলছো তুমি দাদু? তাহলে এখন এই পুতুল রাজার থেকে মুক্তি পাওয়ার উপায় কি? উপায় একটা আছে, তবে সে ভীষণ কঠিন। কি উপায়? তুমি আমায় বলো দাদু। যেভাবেই হোক ওই বাচ্চাগুলোকে আমাকে বাঁচাতেই হবে। পূব দিকের যমুনা নদীর তীরে ব্রহ্মবিদ নামে একটি পাহাড় রয়েছে। সেই পাহাড়েই রয়েছে মায়াবতী ঝর্ণা, আর সেই ঝর্ণার পিছনে রয়েছে একটি গুহা, যেখানে রয়েছে মহাদেবের মন্দির। আর সেই মন্দিরেই রয়েছে এক শক্তিশালী তীরধনুক। যেই তীরধনুক দিয়ে ওই পুতুল রাজার এক পুষ্পুতুল বানিয়ে অগ্নিদগ্ধ করতে হবে। তবেই ওই পুতুল রাজা ধ্বংস হয়ে যাবে এবং সবকিছু আবার আগের মতো হয়ে উঠবে। ঠিক আছে দাদু, তবে আমি এক্ষুনি যাচ্ছি ওই তীরধনুক নিয়ে আসতে। তারপর ধ্বংস করে দেব ওই পুতুল রাজাকে। দাঁড়া বীর, দাঁড়া। মনে রাখিস,
ওই তীর ধনুক স্পর্শ করা মাত্রই ওই পুতুল রাজা সংকেত পেয়ে যাবে। ও আসবে তোকে বাধা দিতে, ছিনিয়ে নেবার চেষ্টা করবে তোর থেকে ওই তীর ধনুক। কিছুতেই তোর লক্ষ্য পূরণ করতে দেবে না। চিন্তা করো না দাদু, আমিও লড়াই করতে জানি। এরপর বীর মেঘ চাদরে করে উড়ে যায় সেই যমুনা নদীর তীরে ব্রহ্মবিদ পাহাড়ে। এই তো সেই ব্রহ্মবিদ পাহাড়, আর এই সেই মায়াবতী ঝর্ণা। এই ঝর্ণার পিছনেই আমাকে যেতে হবে। হ্যাঁ, বীর আস্তে আস্তে সেই পাহাড়ের ঝর্ণার কাছে পৌঁছয়। এবং প্রচণ্ড কষ্টে জলের স্রোত পার করে ঝর্ণার পিছনে সেই শিব মন্দিরে পৌঁছয়। এই তো সেই শিব মন্দির। হে মহাদেব, এই পৃথিবীকে বিপদের হাত থেকে রক্ষা করার জন্য আপনার এই অস্ত্রের আমার প্রয়োজন। ওই পুতুল রাক্ষসকে ধ্বংস করার পর আবার আপনার অস্ত্র আমি আপনার কাছে ফিরিয়ে দেব। বিপদ ঘনিয়ে আসছে, পুতুল রাজ্যে বিপদ ঘনিয়ে আসছে। আমাকে এক্ষুনি যেতে হবে। ইয়া! পুতুল সৈন্য তৈরি হও। পুতুল সৈন্যদের নিয়ে পুতুল রাজা বীরকে আটকাতে সেই ব্রহ্মবিদ পাহাড়ে চলে যায়। কে তুই? ওই তীর ধনুকে হাত দিয়েছিস? রেখে দে ওই ধনুক, এক্ষুনি রেখে দে। না, রাখবো না, কারণ আমি জানি এই তীরেই রয়েছে তোর মৃত্যু, আর এই তীরই পারে তোকে এই পৃথিবী থেকে ধ্বংস করতে। কে তুই? বল কে তুই? আমি বীর, তোর মৃত্যুদাতা। তোর এত বড় সাহস, তুই আমাকে হুমকি দিস? জানিস আমি এক্ষুনি আমার শক্তি দিয়ে তোর গোটা শরীরটা ছিন্ন ভিন্ন করে দিতে পারি। তাই নাকি? দেখি তবে তোর কত ক্ষমতা। আক্রমণ! পুতুল রাজা তার সমস্ত পুতুল সৈন্য নিয়ে বীরের ওপর আক্রমণ করে। বীর এবং পুতুল রাজার মধ্যে চলতে থাকে ভয়ঙ্কর লড়াই। ধীরে ধীরে সেই লড়াই আরো বাড়তে থাকে। আমাকে যেভাবেই হোক এই পুতুল রাজাকে গৌরগঞ্জে নিয়ে যেতে হবে, তাহলেই এই পুতুল সেনাগুলো রাজার সাথে চলে আসবে। এতক্ষণে হয়তো কুশপুতুল বানানো হয়ে গেছে। এই বলে বীর মেঘ চাদরে করে উড়ে চলে যায় গৌরগঞ্জের দিকে। দাঁড়া বলছি, দাঁড়া। সৈন্যরা, ওকে যেভাবেই হোক আমাদের আটকাতেই হবে, না হলে আমার এতদিনের পরিশ্রম, এতদিনের স্বপ্ন সবকিছু শেষ হয়ে যাবে। চিন্তা করবেন না রাজামশাই, আমরা আছি। পুতুল রাজাও তার পুতুল সৈন্যদের নিয়ে বীরকে লক্ষ্য করে এগিয়ে যেতে থাকে। ওই তো বীর চলে এসেছে। দাদু আমি এনেছি সেই তীর ধনুক, কিন্তু ওরা আমার পিছু নিয়েছে। দাদু, আর সময় নষ্ট করিস না বীর, ওই তীর ধনুক দিয়ে এক্ষুনি ধ্বংস কর এই কুশপুতুল। পুতুল রাজাকে বিলীন করে দে পৃথিবীর বুক থেকে। বীরের দাদু তার হাতে থাকা মশাল দিয়ে সেই তীরের ফলায় আগুন ধরিয়ে দেয় এবং বীর পুতুল রাজাকে বধ করার লক্ষ্য স্থির করে নেয়। ঠিক সেই সময় পুতুল রাজা তার পুতুল সৈন্য নিয়ে সেখানে এসে হাজির হয়। গৌরগঞ্জ রাজ্যের মাটি স্পর্শ করা মাত্রই চারিদিকে ধুলোর ঝড় উঠে যায়। শেষ করে দেব, সবকিছু শেষ করে দেব। পুতুল রাজা বীরের দিকে তার পুতুল সৈন্য নিয়ে এগোতে থাকে। ভয় পেয়ে সবাই এদিক ওদিক ছোটা শুরু করে দেয়।
বীর, তুই তোর লক্ষ্য স্থির রাখ বীর, তুই তোর লক্ষ্য স্থির রাখ। বীর সেই শক্তিশালী ধনুক থেকে তার তীর ছুঁড়ে দেয়, আর সেই তীর গিয়ে বিদ্ধ হয় পুতুল রাজার কুশপুতুলে। কুশপুতুলটি পুড়ে যাবার সাথে সাথে পুতুল রাজাও পুড়ে ছাই হয়ে যায় এবং সমস্ত পুতুল সৈন্যরা আবার তাদের আসল রূপ ফিরে পায়। আর এইভাবেই বীরের সাহসিকতায় সমস্ত গৌরগঞ্জ রাজ্য পুতুল রাজার হাত থেকে রক্ষা পায়।